ছাত্র জনতার অভ্যুত্থানের ১ মাস উপলক্ষে কাল শহীদ মার্চ কর্মসূচি। পুনর্গঠনের সময় বিভাজন সৃষ্টির পাঁয়তারার অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ধর্মের বাইরে আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না, আওয়ামী লীগ ছিল একটা ধর্ম। আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের ১ মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদ মার্চ করতে চাই। আশুলিয়া গাজীপুরের শতাধিক কারখানায় ছুটি ঘোষণা, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলাকারীরা বহিরাগত বলছেন উপদেষ্টা। আলাদা মামলায় পুলিশের সাবেক ২ আইজি শহীদুল ও মামুনের ৭ ও ৮ দিনের রিমান্ড। সকালে আদালত থেকে আবার নেওয়া হয় ডিবি কার্যালয়ে। বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে এই মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। সচিবদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, দেশের পরিস্থিতি, অস্ত্র উদ্ধার ও সরকারের অগ্রাধিকার নিয়ে আলোচনা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দ্বিতীয় স্বাধীনতার ১ মাস পূর্ণ হচ্ছে আগামীকাল। দেশ যখন পুনর্নির্মাণের দিকে যাচ্ছে, তখন আবারও বিভাজনের পাঁয়তারা করছেন কেউ কেউ। তবে এই সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে টিএসসিতে পরবর্তী কার্যক্রম এবং রূপরেখা নিয়ে ব্রিফিং করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। তারা জানান, আওয়ামী লীগ তাদের শাসনকালে জনগণের উপর মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার করেছে। বলেন, আগামীকাল দ্বিতীয় স্বাধীনতার ১ মাস পূর্ণ হবে। শহীদদের স্মরণে সারা দেশে পালিত হবে শহীদ মার্চ কর্মসূচি। ৬ সেপ্টেম্বর থেকে বিভাগীয় সফর শুরু হবে বলেও জানান সমন্বয়করা। বলেন, বিভাগীয় ও জেলা সফরে সবার কথা শোনা হবে, দেয়া হবে সুনির্দিষ্ট দিক নির্দেশনাও। সমন্বয়করা জানান, সরকারি হিসাবে আন্দোলনে মোট নিহতের সংখ্যা ৬১৭ জন, আহত হয়েছেন ১৭,৯২৬ জন। আওয়ামী রাজনীতির বাইরে, আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না, আওয়ামী লীগ ছিল একটা ধর্ম। এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম। আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে, তাদেরকে স্মরণ করে আগামীকাল ৫ সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের ১ মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদ মার্চ করতে চাই। গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভের জেরে শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পুলিশ জানায়, সকালে দাবি আদায়ে জামগড়া, জিরাবো, নরসিংহপুর ও আশপাশের এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানার প্রধান ফটকে জড়ো হয় শ্রমিকরা। তৈরি হয় বিশৃঙ্খলা। একে একে অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকরা কারখানা থেকে বের হওয়ার সময় নতুন করে জটলা তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী টহল জোরদার করেছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে গাজীপুরে ৬০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এসব কারখানায় নিরাপত্তা জোরদার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, টহল দিচ্ছে সেনাবাহিনী। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, জেলা প্রশাসন সাথে সেনাবাহিনী আমরা যৌথভাবেই কাজ করছি। কোনো অব্যবস্থাপনার খবর পাচ্ছি, আমরা সেখানেই মুভ করছি। আমরা আন্দোলনকারী এবং কর্তৃপক্ষ, ম্যানেজমেন্ট উভয়ের সাথে কথা বলতেছি। যৌক্তিক সমাধানে আমরা সচেষ্ট। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা সব জায়গায় সফল হয়েছি। এখন যারা ভাঙচুর করছে তারা শ্রমিক নয়, বহিরাগত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। বলেন, শ্রমিক বাঁচাতে, অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। শ্রমিক আন্দোলন বন্ধে বাহিনী ব্যবহার করা হবে বলেও জানান তিনি। পুলিশের মনোবল ঠিক করতে সবার সহায়তা দরকার বলে মনে করেন উপদেষ্টা। বলেন, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে। শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না, কিন্তু যারা করছে তারা অধিকাংশ বহিরাগত। ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে, শ্রমিককে বাঁচাতে গেলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে কিছু সংখ্যকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে।
গার্মেন্টস সহ দেশের শিল্পাঞ্চলে আজ থেকে বহিরাগত সন্ত্রাসীদের গ্রেপ্তার শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আন্দোলনকারীদের দাবি সুনির্দিষ্ট নয়, হেলমেটধারী ভাড়াটেরা ভাঙচুর করছে। আজকে থেকে অ্যাকশন শুরু হবে। পুলিশ সেখানে কোনো প্রকার হার্ম হয়, ক্ষতি হয় এমন কোনো অ্যাকশন নেবে না, তবে রাস্তাগুলো খালি করার জন্য তারা যথাযথ অ্যাকশন নেবে। এবং যারা ইন্ধন যোগাচ্ছে, এখানে অনেকেই আমি যেটা বললাম বহিরাগত এবং যারা জুট ব্যবসা দখল নিয়ে সন্ত্রাস করছে, স্পেসিফিকলি তাদেরকে অ্যারেস্ট করা হবে। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা দিয়ে বলেছেন, সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার প্রদান করতে হবে। সংস্কার কর্মসূচি প্রণয়নে সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতামত গ্রহণের পর নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। বৈষম্যহীন মানবিক দেশ গড়তে স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান তিনি। দুর্নীতির মূলোৎপাটন করার নির্দেশ দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনে কাজ করছে সরকার। অভিযান শুরুর পর থেকে অস্ত্র উদ্ধারে ভালো ফল পাওয়া যাচ্ছে, কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এমন তথ্য জানান পুলিশ প্রধান। আইজিপি বলেন, লাইসেন্স বাতিল হওয়া সকল অস্ত্রই অবৈধ। দুর্নীতিবাজদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন চলবে বলেও জানান তিনি। পুলিশ বাহিনীতে ব্যাপক হারে রদবদল হচ্ছে বলেও জানান মইনুল ইসলাম। শিগগিরই পুলিশের কাজ দৃশ্যমান হবে বলে জানান তিনি। শিল্প এলাকায় সংশ্লিষ্ট সকলের সাথে পুলিশ সংলাপের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান আইজিপি। অ্যাকশন কিন্তু চলমান, এটা আছে। আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর দুজন এক্স প্রধান তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো যারা মামলার আসামি, যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপে জড়িত ছিল, যারা এই দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম, সবাই কিন্তু আইনের আওতায় আসবে। শিল্প কারখানার অস্থিরতা রাজনৈতিক ও দেশি বিদেশি ষড়যন্ত্র, এমন মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। একই জায়গায় আরেক অনুষ্ঠানে ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, বিগত রেজিমকে পাকাপোক্ত করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নির্বাচন কমিশন ও দুদক। তাই এই দুই সংস্থার কমিশনারদের পদত্যাগ করার আহ্বান জানান তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে শ্রমিক দলের কর্মী সভা, যেখানে নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন শীর্ষ নেতারা। পতিত স্বৈরাচার তারা বাদেও আরো কিছু কেউ আছে, তাদের ইচ্ছা হলো বিএনপির যদি বদনাম হয় তাহলে তাদের হয়তো কিছু লাভ হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকের অধিকার রক্ষায় কোনো আপোষ নেই, কিন্তু শ্রমিক আন্দোলনের নামে ষড়যন্ত্র হলে তা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আজকে বিভিন্ন জায়গায় যেসব গন্ডগোল হচ্ছে, এই গন্ডগোল করতে যা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে। কারা করতেছে এসব? নিশ্চয়ই আমাদের লোকরা। যারা করতেছে তাদেরকে প্রতিহত করা না গেলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে, শিল্প ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। এর আগে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, আওয়ামী সরকারের সুবিধাভোগীদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে অপসারণ করতে হবে। পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের। তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। আর দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখনো বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে, আমি সরকারকে বলবো দুদুক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। ডাক্তার জাহিদ জানান, বন্যা দুর্গতদের জন্য বিএনপি এ পর্যন্ত 13 কোটি টাকার বেশি ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করেছে, যার মধ্যে বিতরণ করা হয়েছে 10 কোটি টাকার সামগ্রী। শুক্রবার পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে, ব্যবহার করা হবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে। বিএনপি পরিবার আজকে এই বন্যার্ত মানুষের পাশে আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীর মোহাম্মদপুরে মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে সোনু নামে একজনের নিহতের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যাম্পের আধিপত্য বিস্তার নিয়ে কিছুদিন ধরেই উত্তপ্ত ছিল পরিস্থিতি। সকালে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়, এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এ সময় দুই পক্ষের লোকজনই অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। নিহতের পরিবারের দাবি, প্রতিপক্ষ গ্রুপের গুলিতেই প্রাণ হারিয়েছে সোনু। সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে পুলিশের সাবেক আইজি AKM শহীদুল হক এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সকালেই তোলা হয় আদালতে। মোহাম্মদপুরে মুদি দোকানি হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ড দেন আদালত। আর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী হত্যা মামলায় শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এছাড়া হাজারীবাগ থানার অপহরণ মামলায় আরেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে নির্বিচারে গুলি করে মানুষ হত্যার অভিযোগে এবার গ্রেফতার হলেন পুলিশের সাবেক 2 মহাপরিদর্শক। তাদের একজন AKM শহীদুল হক, অন্যজন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মঙ্গলবার রাতে তাদের দুজনকেই গ্রেফতারের খবর জানান ডিবি পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। এর কিছুক্ষণ পর ডিএমপি থেকে খুদে বার্তায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। বলা হয়, শহীদুল হককে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুন ছিলেন সেনা হেফাজতে। তার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মধ্যরাতে তাদের দুজনকেই মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সকাল 7টার আগেই তাদের দুজনকে সিএমএম আদালতে তোলা হলে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। নিউ মার্কেট এলাকায় নিহত ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের 7 এবং মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় আবদুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। অপরাধমূলক ষড়যন্ত্র বিষয়টি সামনে এনে বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তার বক্তব্য শোনার পরে, রিমান্ড শোনার পর, দরখাস্ত শোনার পরে এবং আসামি পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে এই মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শহীদুল হক 2014 সালের 31 ডিসেম্বর আইজিপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দায়িত্ব পালন করেন 2018 সালের 31 জানুয়ারি পর্যন্ত। আর চৌধুরী আবদুল্লাহ আল মামুন 30 সেপ্টেম্বর 2022 সালে আইজিপি হিসেবে দায়িত্ব নেন। পরের বছর মেয়াদ শেষ হলে আবারও তাকে 1.5 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার পতনের পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। আইজিপি হিসেবে যোগদানের পূর্বে তিনি র্যাবের মহাপরিচালকও ছিলেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনও দুর্ভোগে বানভাসী এলাকার মানুষ। পানি কমায় আশ্রয় কেন্দ্র থেকে ফিরলেও ঘরবাড়ির বেহাল দশা। খাবার ও পানির সংকটে মানবেতর জীবন কাটছে অনেকের। ত্রাণ কার্যক্রম চলছে অনেক এলাকাতে, তবে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আর সংস্কার করতে সময় লাগবে অনেকটাই। পানিতে ভেসে গেছে ঘর। আশ্রয়কেন্দ্র থেকে যারা ফিরতে পেরেছেন তারা মাথা গোজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তায়। রান্না করা খাবার আর সুপেয় পানির সংকট এখনো তীব্র। শুকনো মাটির দেখা পাননি কুমিল্লার কয়েক লাখ মানুষ। ধীর গতিতে পানি নামছে এ জেলায়। বুড়িচংয়ের কিছু এলাকায় এখনো পানি রয়ে গেছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সবই নতুন করে সংস্কার করতে হবে। এখনো রয়েছি, আপনার বাড়ি ঘর নাই, কুরুপ হয়ে গেছি। এখন আমরা ঘরটা আর গুদরিয়া করে তুলছি। আমরা কই থেকে আমরা ছেলে মেয়ে লইয়া, আমার ছেলে মেয়ে আমরা জায়গা নাই, এর লাগে জায়গা লুটটা বাড়ি ঘর আমরা জায়গা আমি বাড়ি ঘর বাঙ্গা লই গেছি গিয়া আশ্রয় রয়েছি। লক্ষ্মীপুরে প্লাবিত 5 উপজেলার বেশিরভাগ এলাকা এখনো জলমগ্ন। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট চরমে। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরছেন বানভাসীরা, তবে বেশিরভাগ ঘরবাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ঘরে পানি ঢুকে গেছে এতটুক, রান্না বাড়া, খাওয়া, টয়লেট এগুলোর সমস্যা। ভিতরের অবস্থা ভয়াবহ। এখানে রাস্তা কিনা যারা আছে তারা খুব ভালো আছে, ভিতরেরটা আপনার অবস্থা পুরো পানিবন্দী হচ্ছে। আর এই পানিবন্দির কারণে পানিগুলা দূষিত হয়ে মানুষ রোগ বালাতে আক্রান্ত হচ্ছে।
নোয়াখালীর 7 উপজেলা জলমগ্ন। 1.5 লাখ মানুষের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। যেখানে পানি সরে যাচ্ছে সেখানেই স্পষ্ট হচ্ছে খানাখন্দ। জমি জমা তলিয়ে নষ্ট হয়েছে ফসল। পানিবাহিত রোগবালাই ছড়িয়ে পড়েছে বন্যা কবলিত এলাকায়। রান্না বান্না করে খাইতাম পারি না, ঘর থেকে বাইরে হইলে আমনে গিরার উপরে পানি, বাইরে থেকে বের হইতে এখনো পানি, রোডের মধ্যে পানি, মানুষের বাড়িতে পানি, ঘরেও পানি। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জলাবদ্ধ এলাকার মানুষের দুর্ভোগ কমেনি। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে চেষ্টা করছেন দুর্গতরা। ত্রাণের জন্য ছুটতে হচ্ছে এখনো। বন্যার্থ তাদেরকে আমরা কিছু উপহার নিয়ে আসছিলাম। এই উপহারের ভিতরে ছিল 25 কেজি চাউল, 2 কেজি ডাউল, 2 কেজি চিনি, আটা, 2 কেজি তেল আর অন্যান্য সামগ্রী। শহরাঞ্চল ও আশপাশে ত্রাণ পাওয়া গেলেও প্রত্যন্ত অনেক এলাকায় এখনো সংকট রয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নবীন সরকারি কর্মকর্তাদের দেশের মানুষের জন্য সৎ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সৃষ্ট দেশকে সামনে এগিয়ে নিতে সম অধিকারের ভিত্তিতে কাজ করা হবে। সাভারের বিপিএটিসিতে ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জবাবদিহিতার মধ্য দিয়ে দায়িত্ব পালনে সকল কর্মকর্তাদের নির্দেশ দেন। বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই দেশ এগিয়ে যাবে। দেশে বিভিন্ন খাতে দুর্নীতি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। সকলকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। কার্যকর প্রশাসন তৈরি করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। আমরা অনস্বীকার্য যে আমাদের দেশে অনেক দুর্নীতি আছে। আমি আশা করব তোমরা নতুন প্রজন্ম নতুন দেশ তৈরি করবে, দুর্নীতিমুক্ত থাকবে, দেশপ্রেম থাকবে। এক সময়ের ব্যাপক প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর শেষ জীবন কেটেছে ছদ্মবেশে। নিঃসঙ্গ বেঁচে ছিলেন অধ্যাপক মাহবুবুর রহমান নামে। এক যুগের বেশি কেটেছে স্ত্রী সন্তান ছাড়া। যমুনা নিউজকে এসব কথা জানিয়েছেন হারিস চৌধুরীর একমাত্র মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরী। জানান, মেয়ে হয়ে এভারকেয়ার হাসপাতালে বাবার করুণ পরিণতি দেখেছেন তিনি। প্রতিহিংসার কারণে এখনও সরকারি নথিতে নেই হারিস চৌধুরীর মৃত্যুর তথ্য। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন হারিস চৌধুরী। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ধরপাকড় শুরু করলে আত্মগোপনে চলে যান তিনি। এরপর অনেকটা বিস্তৃত থাকলেও ধূম্রজাল সৃষ্টি হয় 2021 সালের 3 সেপ্টেম্বর তার মৃত্যুর খবর ঘিরে। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল লন্ডনে মারা যান হারিস চৌধুরী। পরিবারের দাবি, লন্ডন নয়, রাজধানীর এভারকেয়ারে মারা যান তিনি। 111 পরপর উনি তার গ্রামের বাড়িতে যান। ওখান থেকে উনি সিলেটে আসেন। সিলেট থেকে উনি আবার ঢাকায় ব্যাক করেন। তারপর থেকে উনি ঢাকাতেই ছিলেন। 11 বছর উনি পান্থপথে কাটিয়েছেন। পান্থপথের ওই ফ্ল্যাটটাতেই, যে ফ্ল্যাটটাতে উনি মারা যাওয়ার আগ পর্যন্ত ছিলেন, হসপিটালাইজড হওয়ার আগে, সেখানেই উনি 11 বছর ছিলেন। ওখানে উনি মাহবুবুর রহমান নামে পরিচিত ছিলেন। মেয়ের দাবি, আত্মগোপনের বেশিরভাগ সময় পান্থপথের পার্পেল কমপ্লেক্সের এই রুমে থাকতেন হারিস চৌধুরী। নিঃসঙ্গ জীবনে পুরো বদলে ফেলেছিলেন নিজের অবয়ব। খুব সীমিত যোগাযোগ ছিল বিলেতে থাকা স্ত্রী সন্তানের সঙ্গে। আমার আব্বু আমাকে একটা টিনেজার থেকে একটা মহিলা হয়ে উঠতে দেখেনি। একটা স্থির জীবন যাপন করব মা বাবাকে নিয়ে, সেটা তো হয়নি কখনো। 15 বছর ওয়াজ আইসোলেটেড একটা জীবন ছিল। হারমিটের লাইফ আব্বু লিড করেছেন, আমরাও করেছি। মৃত্যুর পরও আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হন হারিস চৌধুরী। অভিযোগ ব্যারিস্টার সামিরার। আমরা লিখেছি যে আব্বুর মৃত্যু, তারা তো মেনে নেয়নি। তারা বলছে ডেথ সার্টিফিকেট দাও। ডেথ সার্টিফিকেট চাইতে গেলে তো দেয় না। আমি যখন এক্স পিএমকে লিখলাম একটা চিঠি, তারপরে এক্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি একটা চিঠি লিখি, ইমেল লিখি, সেটা নিয়ে মিডিয়াতেও পাবলিশ হয় যে আপনারা ডিএনএ টেস্ট করান। তারা তো ওটা করেনি, ডিএনএ টেস্ট করেনি, তারা কোনো ইনভেস্টিগেশন জমা দেয়নি, তারা এটা পেন্ডিং রেখেছেন। মৃত্যুর একদিন পর সাভারের বিরুলিয়ায় একটি মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হয় হারিস চৌধুরীকে। মেয়ে সামিরা জানান, সিলেটের গ্রামের বাড়িতে দাফনের উদ্যোগ নিলেও বৈরী পরিস্থিতিতে তার সম্ভব হয়নি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। মঙ্গলবার রাত 9টায় সে কারামুক্ত হয়। বিভিন্ন সময় তার বিরুদ্ধে 22টি মামলা হয়েছে, যার 9টি হত্যা মামলা। কারা কর্তৃপক্ষ জানায়, সুইডেন আসলাম 2014 সাল থেকে কাশিমপুর কারাগারে বন্দী। তিনি 2005 সালের 31 জানুয়ারি গ্রেপ্তার হন। এরপর বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। মঙ্গলবার তার জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পাঠানো হয়। যাচাই বাছাই শেষে রাতেই তাকে মুক্তি দেওয়া হয়।